হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আলোচনা করব মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প কে বাঁচে কে বাঁচায়। গল্পটি উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই গ্রন্থটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এবং সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পাঠ্য। গল্পটির লাইন ধরে শব্দার্থ সহ পুঙ্খানুপুঙ্খ ও যথাযথ ব্যাখ্যা থাকবে এই আলোচনায়। দুটি পর্বে ভাগ করে আলোচনাটি করা হচ্ছে। আজ প্রথম পর্ব। প্রথমে এই গল্পের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেব। 1908 সালে তৎকালীন বিহারের দুমকায় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সি কলেজে অঙ্কে অনার্স নিয়ে পড়ার সময় তিনি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন, ফলে তার পড়া সম্পূর্ণ করতে পারেননি। তার প্রথম প্রকাশিত গল্প অতসী মামি, যেটি তিনি বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে সেকালের বিখ্যাত পত্রিকা বিচিত্রায় পাঠান এবং গল্পটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে হইচই পড়ে যায়। জন্ম হয় বাংলা সাহিত্যের এক অন্যতম প্রতিভাবান সাহিত্যিকের। তার গল্প ও উপন্যাসগুলির মধ্যে মার্ক্সবাদী চেতনা এবং ফ্রয়েডীয় মনস্তত্ত্বের একটা গভীর প্রভাব লক্ষ্য করা যায়, যা এই গল্পটির ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য হয়েছে। তার লেখা অন্যতম বিখ্যাত উপন্যাসগুলি হল পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, এবং তার বিখ্যাত গল্পগুলি হল সরীসৃপ, প্রাগৈতিহাসিক, ছোট বকুলপুরের যাত্রী ইত্যাদি। 1956 সালে মাত্র 48 বছর বয়সে তার জীবনাবসান হয়। এবারে এই গল্পের উৎস সম্পর্কে একটু জেনে নেব। 1943 খ্রিস্টাব্দে প্রথম ভৈরব পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়। পরবর্তীকালে তার মহামন্বন্তর নামক ছোট গল্পের সংকলনে এই গল্পটি স্থান পায়। গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়ের প্রবল মানসিক দ্বন্দ্ব এবং অস্থিরতা কিভাবে ক্রমে বিকারগ্রস্ততায় পৌঁছে যায় তাই নিয়েই রচিত হয়েছে এই গল্প। গল্প কে বাঁচায় কে বাঁচে, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাথে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সেই পাড়ায় ফুটপাথও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। গল্পের শুরুই একটি সাংঘাতিক দৃশ্য দিয়ে। সেই দৃশ্যটি দেখে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয়। সে প্রথম অনাহারে ফুটপাথে পড়ে থেকে কাউকে মারা যেতে দেখে। দুর্ভিক্ষের সময় সকলেরই জানা যে মানুষ পথে পড়ে যেখানে সেখানে না খেতে পেয়ে দলে দলে প্রাণ হারাচ্ছে, কিন্তু শোনা এবং নিজের চোখে সামনে থেকে দেখার অভিঘাত যে আলাদা সে কথা বলাই বাহুল্য। যা সেদিন ঘটল মৃত্যুঞ্জয়ের সঙ্গে। সে এতদিন ফুটপাথে মৃত্যুর কথা কাগজে পড়ে এসেছে, লোকমুখে শুনে এসেছে, কিন্তু এই প্রথম সে চাক্ষুষ করল। তার কারণ ফুটপাথে হাঁটার তার বেশি প্রয়োজন পড়ে না। এই যে বলা হচ্ছে নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই, এই লাইনটির মধ্যে দিয়ে ব্যঙ্গাত্মকভাবে লেখক বলতে চেয়েছেন যে ফুটপাথ দিয়ে যারা হাঁটে তারা এরকম দৃশ্য অহরহই দেখে থাকে। অর্থাৎ এইরকম দৃশ্য ওই মন্বন্তরের সময় এদেশে প্রায় রোজই ঘটে চলেছিল এবং সেটা মানুষের একেবারে গা সওয়া হয়ে গিয়েছিল। কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল,
তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। মানিক বন্দ্যোপাধ্যায় খুব নিরাসক্ত নিষ্পৃহ দৃষ্টিভঙ্গিতে সমাজের বিকৃত, সমাজের কুৎসিত দিকগুলোকে পাঠকের সামনে তুলে ধরতেন এবং সেই নিষ্ঠুর দিকগুলি এত অনায়াসে, এত স্বল্প কথায় বুঝিয়ে দিতেন যে পাঠকের হৃদয়ে তা তীরের মতো গিয়ে বিঁধত। দেখো, খুব বেশি কিছু কিন্তু বলা নেই, তার মধ্যেই এই দৃশ্যপটের যে একটা ভয়ঙ্কর অভিঘাত, কি সাংঘাতিক সময়ের মধ্যে দিয়ে সেই সময় মানুষ অতিবাহিত করেছিল, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের সামনে ফুটে ওঠে। মৃত্যুঞ্জয় খুব সাধারণ মধ্যবিত্ত একজন শিক্ষিত ছেলে, যে চাকরি করে নিজের এবং পরিবারের প্রতিপালন করে। কিন্তু এই মধ্যবিত্ত শহরে চাকুরিজীবী মানুষও যথেষ্ট ভালোভাবে খেয়ে পড়ে বেঁচেছিল। অপরদিকে গ্রাম থেকে আসা হাজারে হাজারে মানুষ নিরন্ন অবস্থায় প্রতিদিন রাস্তায় পড়ে মারা যাচ্ছিল। এই যে সাংঘাতিক বৈপরীত্য, এটা কেমন অনায়াসে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন। মৃত্যুঞ্জয় অফিসে আসার সময় যথেষ্ট ভালোভাবে ভাত, ডাল, মাছ, তরকারি, দই, এই যে খাবারগুলোর আলাদা আলাদা করে উল্লেখ, তার মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে মধ্যবিত্ত চাকুরিজীবী বাঙালিও কিন্তু যথেষ্ট ভালোভাবে খেয়ে পড়ে বেঁচেছিল। তার অপরদিকে কুৎসিতভাবে নিরন্ন মানুষের মিছিল চলেছিল শহরের রাজপথে। এই দৃশ্যটি দেখে মৃত্যুঞ্জয় অসুস্থ বোধ করতে থাকে, কারণ সে অন্য অনেকের চেয়ে অনেক বেশি সংবেদনশীল, অনেক বেশি আবেগপ্রবণ মানুষ ছিল। আর তার মনে আঘাত লাগলে সে সহজে সেটাকে মন থেকে ঝেড়ে ফেলতে চাইতো না, ফলে সেই আঘাত তার শরীরকে কাবু করে দিত। অফিসে এসে সে বাড়ি থেকে যা খেয়ে এসেছিল সবটুকু বমি করে উগরে দেয়। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। এই যে কাঁচের গ্লাসে জলপান করছে, এই অনুষঙ্গটিও পরবর্তীকালে আসবে এবং কি অদ্ভুত সুন্দরভাবে সেই অনুষঙ্গটিকে আনা হয়েছে সেটি যথাসময় তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। এবারে আমরা পরিচয় পাবো মৃত্যুঞ্জয়ের বন্ধু, তার অফিসের সহকর্মী নিখিলের। এই নিখিল মৃত্যুঞ্জয়ের ঘনিষ্ঠ বন্ধু। সে মৃত্যুঞ্জয়ের কিছু একটা অসুবিধে হচ্ছে বুঝতে পেরে মৃত্যুঞ্জয়ের কুঠুরিতে আসে তার খোঁজ খবর নিতে। এই নিখিল আর মৃত্যুঞ্জয় প্রায় সমপদস্থ, মানে এদের পোস্ট একই পদে চাকরি করে। প্রায় বলা হয়েছে এই কারণে যে একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50টি টাকা বেশি মাইনে পায়। মনে রাখতে হবে, সেই 50-এর মন্বন্তরের যে সময়কালে গল্পটি রচিত, তখন কিন্তু 50 টাকার মূল্য যথেষ্ট। নিখিলও কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু সে একটু আলসে প্রকৃতির এবং মনে করা হয় তার সংসারে খুব একটা মন নেই। সে অবসর জীবনটা বই পড়ে এবং নিজস্ব একটা চিন্তার জগৎ গড়ে কাটিয়ে দিতে চায়। এই হলো মোটামুটি নিখিলের পরিচয়। মৃত্যুঞ্জয় যদিও এই গল্পের প্রধান চরিত্র, কিন্তু নিখিলও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, তাই তার এই পরিচয়টুকুও যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। দেখো, মৃত্যুঞ্জয় যে সকলেরই পছন্দের পাত্র, অন্য সকলেই যে তাকে ভালোবাসে, শুধু একা নিখিলের সে ভালো বন্ধু তা নয়, সেটা বুঝিয়ে দেওয়া হলো এই যে অন্য সকলের মতো মৃত্যুঞ্জয় তাকে পছন্দ করে। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে।
এই যে প্যারাটা পড়ছি, এই প্যারার প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ, এগুলি ধরে প্রশ্ন আসতে পারে। পরবর্তীকালে যখন প্রশ্নোত্তর আলোচনা করব তখন সেগুলি বলে দেব। হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। ভালোবাসাটার ক্ষেত্রে একটু সন্দেহ প্রকাশ করেছেন, কারণ ভালোবাসা তো অনেক বড় জিনিস, পছন্দ করা আর ভালোবাসা এক জিনিস নয়। এবারে কেন মৃত্যুঞ্জয় সকলের প্রিয় তারও ব্যাখ্যা রয়েছে। কারণ মৃত্যুঞ্জয় নিরীহ, যে মৃত্যুঞ্জয় চরিত্র লিখতে গেলে কিন্তু এই লাইনগুলি খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ, সৎ এবং সরল। ভেবে দেখো, এতগুলি গুণ একজন মানুষের মধ্যে থাকা খুব সহজলভ্য নয়। সেই সঙ্গে মৃত্যুঞ্জয় চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য বা বলা চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি না, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। খুব ইম্পর্টেন্ট লাইন, ব্যাখ্যা আসতে পারে। এই যে মানব সভ্যতা গড়ে উঠেছে, সেই সভ্যতা গড়ে ওঠার পেছনে মানুষের বহু বহু বছর ধরে অর্জিত অনেক সংস্কার, অনেক চারিত্রিক গুণাবলী, অনেক পরিমার্জনা, তার মধ্যে দিয়েই তো এগিয়েছে। শরীরের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের স্বভাব, চরিত্র এবং মানসিক গঠনেরও বিবর্তন হয়েছে। সেই বিবর্তনের মধ্যে সবচেয়ে পচা আর প্রাচীন ঐতিহ্য বলা হয়েছে এখানে আদর্শবাদকে। এই আদর্শবাদের কল্পনা তাপসী ছিল আমাদের এই গল্পের নায়ক মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় দুর্বল চিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞম করে দিত। মৃত্যুঞ্জয়ের চরিত্রের আরও একটি গুরুত্বপূর্ণ দিক, ভাবপ্রবণ বা আবেগপ্রবণ অনেকেই হয়, কিন্তু সেই আবেগপ্রবণতা অনেক ক্ষেত্রেই দুর্বল চিত্ত মানুষের বৈশিষ্ট্য হয়ে ওঠে। তারা কোনো কঠিন পরিস্থিতির সামনে এলে আঘাত পায়, তাদেরকে যদি সেইটা নিয়ে খোঁচা দেওয়া হয় তাহলে সেই তাদের যে ভেতরকার অনুভূতি সেটা তখনের মতো বেরিয়ে এসে তারা কিন্তু রিলিভড হয়ে যায়, মানে তারা মুক্ত হয়ে যায় সেই অবস্থাটা থেকে। ফলে সেই ধরনের ভাবপ্রবণতা বা আবেগপ্রবণতা খুব উল্লেখযোগ্য কিছু নয়, তাই তাকে অত গুরুত্ব না দিলেও চলে, তাকে সহজেই অবজ্ঞা করা যায়। মৃত্যুঞ্জয়ের আবেগপ্রবণতা কিন্তু অতটা সাধারণ ছিল না। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। শক্তির একটা উৎস আছে, মানে তার এই যে প্রবল ভাবপ্রবণতা, একটা অদ্ভুত শক্তির উৎস তার মধ্যে রয়েছে, যা তাকে আরো বেশি করে গভীর, আরো কঠিন করে তুলেছে। সেই শক্তিটা কিরকম শক্তি তার উদাহরণ দিতে গিয়ে লেখক বলেছেন, অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায়। আমরা জানি অব্যয় অপরিবর্তনীয়, অব্যয়কে কোনোভাবেই শব্দরূপ দেওয়া যায় না, তাকে প্রকাশ করা যায় না। তাকে শব্দরূপ দিয়ে বোঝানোর চেষ্টা যেমন একেবারেই অসম্ভব, যে চেষ্টা করতে গেলে কোনো ফল তো হয় না, উল্টে প্রচণ্ড শক্তিক্ষয় হয়, সেই রকমই একটা অসম্ভব শক্তির উৎস রয়ে গেছে মৃত্যুঞ্জয়ের মনের গভীরে। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে বেশ হতো। এই একটা জায়গাতে বোঝা যাচ্ছে যে নিখিল কিন্তু মৃত্যুঞ্জয়কে মৃদু ঈর্ষাও করে। এই ঈর্ষা কিন্তু তার কোনো অনিষ্ট করতে চাওয়ার মতন খারাপ মনোভাব নয়। এই ঈর্ষা হলো বন্ধুর এমন এক শক্তিকে ঈর্ষা, যে শক্তির অধিকারী সে নিজে নয়, কিন্তু সে হতে চায়, কিন্তু সেটা সে হতে পারে না। এই ঈর্ষা হলো আসলে প্রকারান্তরে এক ধরনের অ্যাপ্রিসিয়েশন, মনে মনে বন্ধুকে কৃতিত্ব দেওয়া। মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে এবং সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। অসম্ভব কঠিন এবং অসম্ভব সুন্দর দুটি লাইন। মৃত্যুঞ্জয়ের এই অবস্থা দেখে নিখিল অনুমান করল যে এমন কোনো
বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। সাধারণভাবে আমরা বলি, দেখো কোনো সমস্যার সম্মুখীন হয়েছে বা কোনো সমস্যার মুখোমুখি হয়েছে, এখানে কিন্তু তা বলা হলো না, বলা হলো সমস্যার সঙ্গে সংঘর্ষ হয়েছে। অর্থাৎ সেই সমস্যার অভিঘাত যে কতটা বেশি সেটা বোঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়েছে। সেই সমস্যাটা তাকে প্রচণ্ডভাবে আঘাত করেছে এবং তার পরিণতি কি হয়েছে? সারশিতে আটকানো মৌমাছির মতো সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। এই যে বলেছিলাম আগের পৃষ্ঠার শেষের দিকে, দেখো কাঁচের গ্লাসে করে মৃত্যুঞ্জয় জল পান করল, সেটা একটা অদ্ভুত অনুষঙ্গে ফিরে আসবে পরবর্তীকালে। এখানে হলো সেই অনুষঙ্গ। সারশির অর্থ কাঁচ। ওই যে কাঁচের গ্লাসে করে জল খেলো, তাকে যেন আবার একটা অন্য অনুষঙ্গে নিয়ে এসে একটা অদ্ভুত সুন্দর উপমায় আনা হলো মৃত্যুঞ্জয়ের সেই সময়কালীন মনোভাবকে। সারশিতে অর্থাৎ কাঁচের দরজার মধ্যে আবদ্ধ হয়ে পড়লে মৌমাছি যেমন মাথা কুটে মরে, ছটফট করতে থাকে সেখান থেকে বেরোনোর জন্যে, মৃত্যুঞ্জয় যেন তেমনিভাবে ঠিক ওই মৌমাছিটির মতোই ছটফট করছে এই যে সমস্যাটার সম্মুখীন সে হয়েছে তার থেকে বেরোনোর জন্য। কিন্তু সেই কাঁচের দরজার মতোই সেটা কঠিন। সেই কাঠিন্যকেও কিন্তু আবার কয়েকটি অপরূপ শব্দবন্ধে লেখক বেঁধেছেন। বলছেন সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে। স্বচ্ছ সমস্যা কেন? কারণ সমস্যাটা তো সবাই জানে, কোনো লুকোনো বা অস্বচ্ছ অস্পষ্ট ব্যাপার নয়। কোনো ঘটনা যখন প্রতিদিন ঘটে চলে, সেটা যত বড়ই হোক, সেটা ধীরে ধীরে মানুষের গা সওয়া হয়ে যায়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যেটা হয়েছিল, তাই এটা অর্থহীনও বলা হচ্ছে। অর্থহীন কারণ এর কোনো আপাত সমাধানও কারোর কাছে জানা নেই, তাই সেই সমস্যা নিয়ে এমনভাবে মাথা ফুটে মরারও কোনো অর্থ নেই। এবং একই সঙ্গে বলা হচ্ছে অনুচিত। এই সমস্যাকে যদি প্রবলভাবে নিজের জীবনের অঙ্গ করে তোলা হয়, সেটা উচিত হবে না, কারণ তার জীবনটাও তখন বিধ্বস্ত হয়ে যাবে। কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল। আন মনে অর্ধ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। এবারে নিখিল প্রশ্ন করে আসলে কি ঘটেছে। মৃত্যুঞ্জয় তার উত্তরে আর্তনাদের সুরে বলল যে মরে গেল, না খেয়ে মরে গেল। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা পরিষ্কার সে দেখতে পাচ্ছে। ফুটপাথে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। ফুটপাথের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুর রূপ। না খেয়ে মরা কি ও কেমন? কত কষ্ট হয় না খেয়ে মরতে? কি রকম কষ্ট? ক্ষুধার যাতনা বেশি না মৃত্যুর যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? নিখিল মৃত্যুঞ্জয়ের কাছ থেকে যখন জেনে নিল প্রশ্ন করে আসল ব্যাপারটি কি ঘটেছে, তখন সে বুঝতে পারল মৃত্যুঞ্জয়ের মনের ভেতরটা কি চলছে। এই যে সহজ সাধারণ ব্যাপারটা, কারণ ঘটনাটা আসলে খুবই সাংঘাতিক হলেও সেই সময়ের পরিপ্রেক্ষিতে, সেই 50-এর মন্বন্তরে মানুষের তা গা সওয়া হয়ে গিয়েছিল। ফলে সেই পরিপ্রেক্ষিতে সেটা একটা সহজ সাধারণ ব্যাপার, কিন্তু মৃত্যুঞ্জয়ের কাছে এটা সহজ ছিল না, কারণ সে ব্যাপারটা জানলেও প্রথম সেটা দেখেছিল এবং তার মনের যে গঠন সেটাও অন্য অনেকের চেয়ে আলাদা। একসঙ্গে অনেক কিছু ধারণা করার চেষ্টা করছে, অনেক কিছু ভাবার চেষ্টা করছে, ফলে সে তার নিজস্ব কল্পনা শক্তিতে সেই ভাবনাগুলোকে কুলিয়ে উঠতে পারছে না। সে হয়তো ভাবছে যে ফুটপাথের ওই বিভৎস রূপ কিসের, ক্ষুধার না মৃত্যুর? সেই সঙ্গে না খেয়ে মরা কি ও কেমন? আর একজন মানুষ যখন না খেতে পেয়ে কষ্ট পায়, সেই কষ্টের স্বরূপ কেমন? পরিশেষে সে হয়তো বোঝার চেষ্টা করছে খিদের যন্ত্রণা বেশি নাকি মৃত্যুকালীন যে যন্ত্রণা সেই যন্ত্রণা বেশি ভয়ঙ্কর। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল,
এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়েছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কি করে সময় কাটবে। ধিক, শত ধিক আমাকে। এবারে বোঝা গেল যে এই সমস্যাটা মৃত্যুঞ্জয়কে কতটা কাবু করে ফেলছে। সে কিন্তু আর স্বাভাবিকভাবে চিন্তা করতে পারছে না। সে এবার এই যে মন্বন্তর, এই যে হাজার হাজার মানুষের চরম বঞ্চনা, তার জন্য নিজেকে অপরাধী ভাবছে, নিজেকে দায়ী করছে। কারণ সে ভাবছে, সে তো জানতো, তারপরেও সে কি করে এতদিন 4 বেলা পেট পুরে খাবার খেয়েছে। লোকের অভাবে রিলিফের কাজ মানে যে ত্রাণ কাজ চলে সরকার থেকে, অথচ তার হাতে তো খেয়ে ঘুমিয়ে যথেষ্ট সময় রয়েছে। সে যে সমাজে বাস করে সেখানে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে চলেছে, সে যে এমন স্বাভাবিক জীবনযাপন বজায় রেখে গেছে, এ অপরাধ সে রাখবে কোথায়? এমন একটা ধারণার বশবর্তী সে ক্রমশ হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে। নিখিলের মনটাও খারাপ হয়ে যায়। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না। ক্ষুধার অন্নের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। মৃত্যুঞ্জয়ের এই কথাগুলি বলার সময় চোখ দুটিও ছলছল করে ওঠে, যা নিখিলকেও স্পর্শ করে। যাকে লেখক মানিক বন্দ্যোপাধ্যায় বলছেন দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই আর এই জগতে। অর্থাৎ একজন কোনো কিছু নিয়ে, বিশেষ করে তার যদি কোনো মহৎ ব্যাপার নিয়ে হয়, সেই মহৎ দরদ কিন্তু অপরকেও যে নাড়িয়ে দিয়ে যায় এবং এটা যে ভয়ঙ্কর ছোঁয়াচে, সেটাই তিনি বলছেন। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না, বরং সমিধে পরিণত হবে। খুব ইম্পর্টেন্ট লাইন এটিও। সমিধ হলো যজ্ঞের কাঠ। দেশবাসীর যে অংশ এই অবস্থার শিকার হয়নি, তারা যদি এমন দরদ দেখায়, সেই সমস্ত দরদ একত্রিত হয়েও এই যে ক্ষুধার আগুন, এই যে অভাবের আগুন, এই যে ভয়ঙ্কর বঞ্চনার আগুন দাউ দাউ করে জ্বলছে, তা বিন্দুমাত্র নিভবে না, বিন্দুমাত্র প্রশমিত হবে না, বরং তা সমিধে পরিণত হবে। অর্থাৎ আরও বেশি করে এই দরদে তা আরও জ্বলে উঠবে যজ্ঞের কাঠের ইন্ধন পেয়ে। পরের পর্বে গল্পের বাকি অংশের এমনই পুঙ্খানুপুঙ্খ ও বিস্তারিত ব্যাখ্যা তোমরা পাবে। আজকে আমাদের পাঠ বা প্রথম পর্ব এইটুকুই রইল। খুব তাড়াতাড়ি দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে ফিরে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।